চলো, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। এই কথা বলে এবার মার খাবে। তো সংবিধানের প্রস্তাবনাটা কি জিনিস? দেখো, সংবিধানের প্রস্তাবনা বা সংবিধানের যে প্রিএম্বলটা আছে আমাদের কনস্টিটিউশনে, প্রিএম্বলটা কি? প্রিএম্বলটা আর কিছুই না, প্রিএম্বলটা আমাদের গোটা সংবিধানকে সাম আপ করে একটা জিনিস যেটা সামনে লেখা হয়েছে। আমাদের যে সংবিধানটা লেখা হয়েছে, সংবিধানের একটা উদ্দেশ্য আছে, তাই তো? উদ্দেশ্য আছে তো, যে আমরা সংবিধান কেন তৈরি করছি, তার একটা উদ্দেশ্য আছে। এই সংবিধানের টোটাল উদ্দেশ্য এখানে লেখা আছে, ঠিক আছে? মানে আমাদের টোটাল সংবিধানে কি কি বলা হবে পরে, পরে আমাদের কি কি বলা হবে সেটাই যদি সাম আপ করে একটু বলি, মানে এক কথায় সারাংশ হিসাবে একটা জায়গায় ছোট্ট করে প্রথমে এটা দিয়ে শুরু হয়েছে। এটাকে বলা হয় সংবিধানের প্রস্তাবনা, প্রিফেস, প্রিফেস বলতে পারো, ঠিক আছে? তো ইংলিশে বলা হয় প্রিয়াম্বল, বাংলায় বলা হয় প্রস্তাবনা। এখানে তোমাদের টোটাল নোট দেওয়া আছে, কি কি দরকার সবকিছু এখানে নোট করা আছে, উপরে ছবিটাও দেওয়া আছে, যখন খুশি দেখে নিতে পারো। এইবার প্রস্তাবনা থেকে খুব বেশি জিনিস পড়তে হয় না, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে প্রস্তাবনা গ্রহণ করা হয় কবে? ভারতের সংবিধানের প্রস্তাবনা কবে গ্রহণ করা হয়? আমি আর এটা পড়ে পড়ে বোঝাচ্ছি না, ঠিক আছে? আমি এখান থেকে দু একটা পয়েন্ট ইম্পর্টেন্ট আছে, সেগুলো একটু বলে দেবো। আচ্ছা, যদি আমি বলি তাহলে প্রস্তাবনাটা কি জিনিস, দেখো এখানে লেখা আছে প্রস্তাবনা ভারতের সংবিধানের মুখবন্ধ বা সূচনাপত্র, যেটা থেকে আমাদের ভারতের সংবিধানটা কি হয়, শুরু হয়। এটি সংবিধানের মূল চেতনা এবং দর্শনকে প্রতিফলিত করে। সংবিধান প্রণেতারা ভারতীয় গণতন্ত্রের লক্ষ্য, উদ্দেশ্য এবং আদর্শকে এখানে সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করেছেন। আমাদের সংবিধানের যেটা লক্ষ্য, আমাদের সংবিধানের যেটা লক্ষ্য, উদ্দেশ্য এবং আদর্শ, সেই সব কিছুকে যখন একটা জায়গায় লিপিবদ্ধ করেছেন, সেটারই নাম দেওয়া হয়েছে কি, সেটারই নাম দেওয়া হয়েছে প্রস্তাবনা। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, চলো এখানে আসবো। এই যে সংবিধানের পরিচয়পত্র, এখানে কয়েকটা জিনিস বলা আছে। দেখো, ফার্স্ট যদি আমি সংবিধানটা শুরু করি, ফার্স্ট সংবিধানের প্রিএম্বলটা কি দিয়ে শুরু হয় বলো দেখি, পড়ো দেখি কি লেখা আছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। যদি বাংলায় বলা থাকে আমরা, আমরা ভারতের, ভারতের নাগরিক, আমরা ভারতের নাগরিক। এই যে কথাটা, এই কথাটা কি ডিনোট করছে? এই কথাটা কি ডিনোট করছে? না শুধুমাত্র সিঙ্গেল সিটিজেনশিপ ডিনোট করছে না, এই কথাটা ডিনোট করছে যে আমরা যে আছি, ভারতবর্ষ যেটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে সবার সর্বসর্বা কে? জনগণ, আমরা। এখানে সংবিধান রচনা করা হচ্ছে আমাদের জন্য, যা কিছু করা হচ্ছে সব কিছু কাদের জন্য? আমাদের জন্য। এবং যা কিছু করছি সেটা আমরাই করছি, আমরা ভারতের জনগণ, আমরাই ভারতবর্ষের কি? সর্বসর্বা। বোঝা গেল? উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, এখানে ফার্স্ট এটা দিয়েই শুরু করা হয়। এই যে খুব ভালোভাবে বলা হচ্ছে সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে? জনগণের হাতেই ন্যস্ত আছে। যেমন ধরো তোমরা যদি বললে তাহলে স্যার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যে বানিয়েছে, আমাদের যদি বলা হয় শাসক, তাই তো? যারা শাসন করে তাদেরকে কি বলা হয়? শাসক বলা হয়। আমাদের দেশের যদি শাসক বলি, তা যদি রাজ্যের বলি তাহলে আমাদের স্টেট গভর্নমেন্ট, যদি সেন্ট্রালের বলি তাহলে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট। তো আমাদের স্টেট গভর্নমেন্টের হেডকে সিএম, তার সাথে সাথে গভর্নর, এরা মিলে আমাদের স্টেট গভর্নমেন্টটাকে চালায়। আর যদি আমি তার উপরেরটা বলি বা কেন্দ্রের কথা বলি, তাহলে সেখানে কে থাকবে? আমাদের চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার বলছি, প্রাইম মিনিস্টার, এবং তার সাথে সাথে রাষ্ট্রপতি। এরা আমাদের ইউনিয়ন গভর্নমেন্টটাকে চালাচ্ছে। যদি বলি এদেরকে কে বানালো, প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার কে বানিয়েছে? আমরাই তো বানিয়েছি। তার মানে আমাদের সর্বস্ব ক্ষমতা, এই সংবিধানের যে যে পোস্ট আছে, ভারতবর্ষের যে যে ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা কাদের হাত দিয়ে তৈরি হয়েছে? আমরা ভারতের জনগণের হাত দিয়েই তৈরি হয়েছে। বোঝা গেল? চলো, এখানে লক্ষ্য নির্ধারণ করতে যে চারটা জিনিসের কথা বলা হয়েছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। খুবই ইম্পর্টেন্ট চারটা ওয়ার্ড। আমাদের সংবিধানের লক্ষ্য কি হওয়া উচিত, এখানে এই চারটা জিনিসে বলা হয়েছে। প্রথম কথা বলা হয়েছে জাস্টিস। জাস্টিস মানে কি? বিচার, ন্যায় বিচার। জাস্টিস তিন ধরনের হয়, কি কি? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস। এই তিনটে, যাতে এই তিনটে জায়গাতেই যেন আমরা সঠিক বিচার পাই, সেটার ধারণা, এই যে লক্ষ্যটা, সেটা এখানে বর্ণিত করা হয়েছে। নেক্সট বলা হচ্ছে লিবার্টি। লিবার্টি মানে কি? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। আমরা ভারতের জনগণ,
আমরা আমরা স্বাধীন রাষ্ট্র, তো ভারতের জনগণের কি আছে, একটা স্বাধীনতা আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি, সাম্য। আর লাস্ট হচ্ছে ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে কি, ভ্রাতৃত্ববোধ। ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, এখানে ডিটেলসে লেখা আছে সব কিছু, আমি অতটা ডিটেলসে যাচ্ছি না কারণ এগুলো লাগে না, এটা কনসেপ্ট শুধুমাত্র। ন্যায়ের কথা বলা হচ্ছে সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায়। স্বাধীনতার কথা বলা হচ্ছে চিন্তার প্রকাশ করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা। তাই তো, আমরা নিজেদের ইচ্ছা মতো আমাদের মত প্রকাশ করতে পারি। তুমি চাইলে প্রধানমন্ত্রীকে ক্রিটিসাইজ করতে পারো, তুমি চাইলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ক্রিটিসাইজ করতে পারো, তাই তো। তাহলে এই যে মত প্রকাশের স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে, এটা কোন জায়গায় দেওয়া হয়েছে, আমাদের সংবিধানে দেওয়া হয়েছে, এবং এটাই সাম আপ করে এখানে লেখা হয়েছে। যদি এগুলো ডিটেলসে পরে পড়বো আমরা সব কিছু, মত প্রকাশ, বিশ্বাস, ধর্মাচরণ। আচ্ছা, সাম্য, ইকুয়ালিটি বলতে কি বোঝানো হয়েছে, সমান অধিকার, সমান সুযোগ। প্রত্যেকটা মানুষের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ দেওয়া হয়েছে, তাই তো। আচ্ছা, আর লাস্ট হচ্ছে ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। এখানে জাতীয় ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে। এবার এখান থেকে পরীক্ষায় কি আসে, এগুলো তো আসে না, যে ইকুয়ালিটি মানে কি, ফ্র্যাটার্নিটি মানে কি, আসে না পরীক্ষায়। পরীক্ষায় কি আসে, পরীক্ষায় আসে এই যে জাস্টিসের যে ধারণা, আমাদের প্রিয়েম্বলের একটা লক্ষ্য কি, জাস্টিস। এই জাস্টিসের লক্ষ্যটা বা ধারণাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল, মনে রাখবে এটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। এটা নোটের মধ্যে লিখা নেই, এটা লিখে নাও একটু, যে প্রিয়েম্বলে যে জাস্টিসের ধারণাটা নেওয়া হয়েছে বা জাস্টিস ওয়ার্ডটা নেওয়া হয়েছে, সেটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে তিনটে ওয়ার্ড আছে, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এই তিনটা ওয়ার্ড কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই তিনটে ওয়ার্ড কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে। জাস্টিসেরটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ হ্যাঁ, আসছি, পরে আসবো। তাহলে আমাদের লক্ষ্যর মধ্যে কোন তিনটা বললো, আমাদের টোটাল 4টা লক্ষ্য আছে সংবিধানে। সেটার মধ্যে একটা হচ্ছে জাস্টিস, বিচার, একটা হচ্ছে লিবার্টি, স্বাধীনতা, একটা হচ্ছে ইকুয়ালিটি মানে সাম্য, আর একটা হচ্ছে ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ। এটা হচ্ছে আমাদের সংবিধানের লক্ষ্য। আমাদের একটা সংবিধান প্রণয়ন করার লক্ষ্য হচ্ছে এই 4টা জিনিস। ঠিক আছে, চলো এইবার আমাদের সংবিধানের কি আছে, আমাদের সংবিধানের মধ্যে রাষ্ট্রের একটা প্রকৃতির কথা বলা হচ্ছে, রাষ্ট্রটা কেমন হবে। এই যে 4টা লক্ষ্য বলা হলো, এটা নাগরিকদের জন্য বলা হলো। প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিতে হবে, প্রত্যেকটা নাগরিককে সমান ন্যায় দিতে হবে, তাই তো, সমান বিচার দিতে হবে, সে ঠিক আছে। কিন্তু এর ফলে আমাদের একটা রাষ্ট্র গঠন করা হবে, এবং সেই রাষ্ট্রটার প্রকৃতি কেমন হবে সেটাও কিন্তু প্রিয়েম্বলে বলা আছে। কেমন, সেটা হবে সোভেরেইন। সোভেরেইন মানে কি, সার্বভৌম। এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এখানে বলা আছে। সোভেরেইন মানে কি, সোভেরেইন মানে হচ্ছে বৈদেশিক কোনো ইনফ্লুয়েন্স থেকে মুক্ত। আমি যা ডিসিশন নিচ্ছি নিজের জন্য নিচ্ছি, নিজে নিজে নিচ্ছি, এটা হচ্ছে সোভেরেইন। ঠিক আছে, ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, অন্য কোনো বিদেশি শক্তির অধীন নয়। ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র। সোভেরেইন কথার মানেই হচ্ছে আমাদের ভারতবর্ষের যা হবে সেটা ভারতবর্ষের সিদ্ধান্তেই হবে, বৈদেশিক বা আশেপাশের কোনো নেইবারিং কান্ট্রির ইনফ্লুয়েন্সে কোনো কিছু হবে না। এটাকেই বলা হচ্ছে কি, সোভেরেইন। বোঝা গেল, বা সার্বভৌম। নেক্সট যেটা বলা হচ্ছে সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট। তার মানে কি, সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজে ন্যায়, সমতা এবং কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। সোশ্যালিস্ট মানে কি, সমাজতান্ত্রিক। ভারতবর্ষে একটা সমাজতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে কিসের কথা বলা হয়েছে, ন্যায়ের কথা বলা হয়েছে, সমতার কথা বলা হয়েছে, কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হয়েছে। যখন পরে এটা ডিটেলসে পড়বো তখন দেখতে পাবো এই ধারণাটা কোথায় লেখা আছে, ডিপিএসপিতে লেখা আছে। এই ধারণাটা টোটালটা কোথায় লেখা আছে, ডিপিএসপি। ঠিক আছে, তাহলে দুটো জিনিস বললাম, একটা বললাম সোভেরেইন, একটা বললাম সোশ্যালিস্ট। নেক্সট যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই চর্চায় থাকে, সেটার নাম হচ্ছে সেকুলার। সেকুলার মানে কি, ধর্মনিরপেক্ষ। সেকুলারের বাংলা হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষর মানে মানে কি বুঝবো,
তার মানে এটাই বুঝবো ভারতবর্ষের কোনো নিজস্ব ধর্ম নেই, আমাদের রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। বোঝা গেল? ধর্মনিরপেক্ষ মানেই এটা, রাষ্ট্রের কোনো নিজস্ব আমাদের ধর্ম নেই, প্রত্যেক ধর্মের প্রতি আমাদের সমান সম্মান রয়েছে, সমান শ্রদ্ধা রয়েছে, এটাকেই বলা হয় সেকুলার। বোঝা গেল? কোনো ধর্মকে আমরা উঁচু করে দেখবো না, কোনো ধর্মকে নিচু করে দেখবো না, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের সমান শ্রদ্ধা এবং সম্মান রয়েছে, এটাকেই বলা হচ্ছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, চলে যাও। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক। ডেমোক্রেটিকের বাংলা হচ্ছে গণতান্ত্রিক। এবং যেটা মেন পয়েন্ট জানতে হয় ডেমোক্রেটিক থেকে, যে যে দেশ, ওই যে প্রথমে বললাম না, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের সর্বসর্বা কে? ভারতবর্ষের জনগণ। যে দেশের সর্বসর্বা সেই দেশের জনগণ হয়, সব কিছু জনগণ দ্বারা নির্বাচন হয়, সেই দেশকে ডেমোক্রেটিক কান্ট্রি বলা হয়। সেই দেশটাকে কি বলা হয়? গণতান্ত্রিক বলা হয়। দেখো, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার, এটাই হচ্ছে ডেমোক্রেটিকের ধারণা। যা হবে সবকিছু জনগণের দ্বারা হবে, যা হচ্ছে সবকিছু জনগণের জন্য হবে, এবং যাকে বানানো হচ্ছে সরকার, সেটাও কার সরকার? এটাও জনগণেরই সরকার। এই দেশটাকে বলা হয় ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, আর লাস্ট চলে আসো রিপাবলিক বা প্রজাতন্ত্র। রিপাবলিক, প্রজাতন্ত্র বাংলা কি? রিপাবলিক, প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে হচ্ছে যেখানে রাজা প্রজা দ্বারা নির্বাচিত হন, তাকেই বলা হয় প্রজাতন্ত্র। আগেকার দিনে কি হতো? রাজার ছেলে রাজা হতো, তার ছেলে রাজা হতো, ওটা প্রজাতন্ত্র নয়, ওটা রাজতন্ত্র। প্রজাতন্ত্র কোনটা? যেখানে দেশের রাজা বা দেশের শাসক কার দ্বারা নির্বাচিত হচ্ছে? জনগণের দ্বারা বা প্রজাদের দ্বারা নির্বাচিত হচ্ছে, তাকে বলা হয় রিপাবলিক। বা এই যে দেখো, রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, এখানে কিন্তু কাউকে সিলেক্ট করা হচ্ছে না, ইলেক্ট করা হচ্ছে। বোঝা গেল? এখানে রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপ্রধান কে হন? রাষ্ট্রপতি, তাই তো? তাকে কিন্তু সিলেক্ট করা হয় না যে উনি রাষ্ট্রপতি হবেন, না, তাকে ইলেক্ট করা হয়, তাকে নির্বাচন করা হয়। একেই বলা হচ্ছে, কি বলা হচ্ছে? রিপাবলিক। রিপাবলিকের ধারণাই এটা, যেখানে রাজা প্রজা দ্বারা নির্বাচিত হন, সেটাকেই বলা হয় রিপাবলিক। বোঝা গেল? রাজার ছেলে রাজা হচ্ছে, তার ছেলে আবার রাজা হচ্ছে, দেখেছি এটা আমরা ভারতবর্ষে এক সময় ছিল, তাই তো? বংশানুক্রমিকভাবে তার শাসন চালিয়ে এসছে, কিন্তু সেটা এই প্রজাতন্ত্র নয়। প্রজাতন্ত্র সেটাই যেখানে, এই যে এখানে বলাই আছে, যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার মানে উত্তরাধিকার সূত্রে হবে না, নির্বাচিত হয়ে রাষ্ট্রপ্রধান গঠন করা হবে, তখন সেটাকে বলা হবে রিপাবলিক বা প্রজাতন্ত্র। আচ্ছা, এইবার এখান থেকে কোশ্চেন কি আসে? এগুলোর মিনিং তো কোশ্চেনে আসে না, এগুলোর মিনিং আমি শুধু তোমাদেরকে কনসেপ্টের জন্য বলে দিলাম। কোশ্চেনে যেটা আসে যে এই যে কথাগুলো, এগুলো কবে যুক্ত করা হয়েছিল, দেখো এখানেই লেখা আছে। এই দেখো 1 নম্বর যেটা অংশ আছে, বাই দ্য কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তোমরা একটু খাতার মধ্যে লিখে নাও, এই যে সোশ্যালিস্ট, 3টা ওয়ার্ড, সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার, আরেকটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয়, কোথায় চলে গেল? এই যে ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। সোশ্যালিস্ট, সেকুলার, আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি, এই 3টে জিনিস পরবর্তীতে যুক্ত করা হয়েছে। এবং সেটা কবে যুক্ত করা হয়েছে? লিখে নাও, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। কি বললাম? উপরে দেখালাম সোশ্যালিস্ট, সেকুলার, আর নিচে দেখালাম ইন্টিগ্রিটি। এই 3টে ওয়ার্ড পরবর্তীতে আমাদের প্রিএম্বল বা আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে। এবং সেটা কবে? 42তম সংবিধান সংশোধনী আইন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 1976 সালে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা প্রিএম্বলে কি বললাম? আচ্ছা, এদিকে 1976, 1976।
আচ্ছা, এই যে ভারতবর্ষের সংবিধানের প্রিএম্বল আছে, সেখানে আমরা দুটো জিনিস দেখলাম। প্রথমটা দেখলাম যে সংবিধানের বা প্রিএম্বলের কিছু লক্ষ্য আছে, আমাদের সংবিধানের কিছু লক্ষ্য আছে যেটা প্রিএম্বলের মধ্যে রাখা হয়েছে। যেমন কি বললাম, জাস্টিস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এই চারটা হচ্ছে আমাদের সংবিধানের লক্ষ্য। আর যদি বলা হয় সংবিধানের লক্ষ্যটাকে যখন আমরা ফুলফিল করব, তখন ভারতবর্ষ একটা নির্দিষ্ট প্রকৃতির রাষ্ট্র হবে। সেটা কি? সেকুলার, সোশ্যালিস্ট, রিপাবলিক, ডেমোক্রেটিক, তাই তো? এগুলো হবে আমাদের ভারতবর্ষ। এটাই হচ্ছে আমাদের প্রিএম্বল। এবার প্রিএম্বল এর থেকে বেশি কিছু নেই। আরেকটা দু একটা শর্ট কোশ্চেন আছে, সেটা যদি বলা হয় যে প্রিএম্বল কে রচনা করেছিলেন, প্রিএম্বল কে রচনা করেছিলেন, জানো কি প্রিএম্বলের হিস্ট্রি কি? প্রিএম্বল কে রচনা করেছিলেন? প্রিএম্বল রচনা করেছিলেন কে? মনে আছে তোমাদের বলেছিলাম। আচ্ছা, আমাদের ভারতবর্ষের যখন আমাদের গণপরিষদ তৈরি হয়, তার ফার্স্ট অধিবেশন কবে হয়েছিল? গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? মারবো সবগুলোকে ধরে এবার। 1946 সালের 9ই ডিসেম্বর। 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয়। কোথায়? দিল্লির কনস্টিটিউশনাল হলে হয়ে গেল। প্রথম অধিবেশনের ঠিক দুদিন পরে 11 তারিখে দ্বিতীয় অধিবেশন হয়, এবং সেখানে একজন পার্মানেন্ট চেয়ারম্যান নির্বাচিত করা হয়, তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। হয়ে গেল দুদিন পর। তার ঠিক দুদিন পর আরেকটা জিনিস হয়েছিল 13 তারিখে, মানে 13 ডিসেম্বর 1946। এই দিনটাতে কি হয়েছিল মনে আছে কারো? কি হয়েছিল? অবজেক্টিভ রেজুলেশন দিয়েছিল। কে দিয়েছিল? বাই জওহরলাল নেহেরু। অবজেক্টিভ রেজুলেশন পেশ করেছিলেন। কে পেশ করেছিলেন? জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজুলেশন পাশ করেছিলেন। এই যে অবজেক্টিভ রেজুলেশনটা ছিল তখন, সেটাই পরবর্তীতে আমাদের প্রিএম্বলের রূপ নেয়। যেটাই আমাদের অবজেক্টিভ রেজুলেশন, সেটাই পরবর্তীতে আমাদের কিসের রূপ নেয়? প্রিএম্বলের রূপ নেয়। তাহলে যদি বলা হয়, যদি কখনো কোশ্চেনে থাকে প্রিএম্বল কে রচনা করেছিলেন, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে হবে জওহরলাল নেহেরু। বোঝা গেল প্রিএম্বল কে রচনা করেছিলেন। বা এরকমও কোশ্চেন থাকতে পারে যে প্রিএম্বল কিসের রূপ বা কিসের পরবর্তীত রূপ, তাহলে কি হবে? অবজেক্টিভ রেজুলেশন। কোন দিন দিয়েছিল? 13 ডিসেম্বর 1946। মনে থাকবে? আচ্ছা, এটা দিয়েছিল 13 ডিসেম্বর 1946 সালে। এটাকে গ্রহণ করা হয় কবে? কবে গ্রহণ করা হয়? গ্রহণ করা হয় 22শে জানুয়ারি 1947, 1947 সালে। এটা কিন্তু প্রিএম্বল গ্রহণ করা হচ্ছে না, এটা কি গ্রহণ করা হচ্ছে? অবজেক্টিভ রেজুলেশনটাকে গ্রহণ করা হচ্ছে। কোন তারিখে? 22শে জানুয়ারি 1947 গ্রহণ করা হলো। এরপরে চলতে থাকলো, প্রিএম্বল রচনা করা হলো। শেষ পর্যন্ত প্রিএম্বলটাকে কবে গ্রহণ করা হলো, সেটা প্রিএম্বলের মধ্যেই রাখা আছে। প্রিএম্বলকে কবে গ্রহণ করা হয়? যেদিন আমাদের সংবিধান গ্রহণ করা হয় সেদিন, 26শে নভেম্বর 1949 সাল। তাহলে দেখো, এখান থেকে কোশ্চেনের মধ্যে একটু লুফল তৈরি হতে পারে। হ্যাঁ, যদি বলা হয় অবজেক্টিভ রেজুলেশন কবে গ্রহণ করা হয়? 22শে জানুয়ারি 1947। যদি বলা হয় প্রিএম্বল কবে গ্রহণ করা হয়, তাহলে হবে 26শে নভেম্বর 1949 সাল। বোঝা গেল? এখানে যদি কোশ্চেন থাকে তাহলে কনফিউশনে পড়বে না, দুই রকমই থাকতে পারে। চলো, আর একটা জিনিস যেটা সবার প্রথমে বলা উচিত ছিল, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে প্রিএম্বলের ধারণাটা, মানে প্রিএম্বল, এই প্রিএম্বলের ধারণাটা নেওয়া হয়েছিল কোন জায়গা থেকে? তোমাদের এটা লেখানো হয়েছে, বড়োইংসের মধ্যে লেখানো হয়েছে। প্রিএম্বলের ধারণা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? কোন জায়গা থেকে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন বলে দিলাম, 15-20টা কোশ্চেন বলে দিলাম প্রিএম্বল থেকে। এখনো শেষ হয়নি, আর দুটো একটা আছে। ঠিক আছে, প্রথম থেকে আরেকবার একটু বলে দিই, জাস্ট একবার ভালো করে দেখবে। প্রিএম্বলটা কার পরিবর্তিত রূপ? অবজেক্টিভ রেজুলেশন কবে দেওয়া হয়েছিল? 13ই ডিসেম্বর
গ্রহণ করা হয় কবে? 1947। কে দিয়েছিল? জওহরলাল নেহেরু। আচ্ছা, সেটাই পরবর্তীতে কি হলো? প্রিএম্বল হলো। এই যে প্রিএম্বলটা, এই প্রিএম্বলের ধারণাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? যে একটা প্রিফেস দরকার, একটা প্রিফেস থাকবে সংবিধানের, সেটা নেওয়া হয়েছিল কোন জায়গা থেকে? ইউএসএ থেকে বা আমেরিকা থেকে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের সংবিধানের লক্ষ্য দেওয়া আছে এবং তার সাথে সাথে ভারতবর্ষের প্রকৃতি দেওয়া আছে, যে ভারতবর্ষ কেমন প্রকৃতির হবে, তাই তো? আচ্ছা, লক্ষ্যর মধ্যে 4টা জিনিস বললাম: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। সেখান থেকে জাস্টিস কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর লিবার্টি কোন জায়গা থেকে? ফ্রান্স থেকে। চলো, আচ্ছা, এখানে তারপরে বললাম সোশ্যালিস্ট, সেকুলার, আরেকটা কথা ইন্টিগ্রিটি কত নম্বর অ্যামেন্ডমেন্টে যুক্ত করা হয়? 42তম সংবিধান সংশোধনী আইনে যুক্ত করা হয়। হয়ে গেল এইটুকু। আচ্ছা, তারপরে যদি বলি এই যে সংবিধান, এই যে প্রিএম্বল, এই প্রিএম্বলটার সম্বন্ধে বিভিন্ন ব্যক্তিগুলো কি বলেছেন, কোডগুলো একটু জানতে হবে। দুটো কোড জানতে হয়। প্রথমটা জানতে হয় বিএন রাও। বিএন রাও কে ছিলেন? গণপরিষদের মুখ্য উপদেষ্টা ছিলেন, চিফ অ্যাডভাইজার ছিলেন কে? বিএন রাও। পরীক্ষায় আসে এটা। তাহলে এই বিএন রাও আমাদের প্রিএম্বল নিয়ে কি বলেছিলেন? বলেছিলেন প্রিএম্বল ইজ দ্য কি টু দ্য কনস্টিটিউশন। সংবিধানের চাবিকাঠি। আমাদের এই প্রিএম্বল বা প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। এটা কে বলেছিলেন? ডক্টর বিএন রাও বলেছিলেন। ঠিক আছে, মনে থাকবে। চলো 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার, এটা পরীক্ষায় বারবার এসছে। এটা পরীক্ষায় বারবার এসছে। এন এ পালকিওয়ালা। নাম কি? এন এ পালকিওয়ালা, একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। এই যে প্রিএম্বলটা আছে, আমাদের সংবিধানের প্রস্তাবনাটা আছে, সেটাকে তিনি আইডেন্টিটি কার্ড বলেছিলেন। আমাদের সংবিধানের আইডেন্টি কার্ড কাকে বলেছিলেন? প্রস্তাবনাকে। কে বলেছিলেন? এন এ পালকিওয়ালা। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে এন এ পালকিওয়ালা, আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, আরেকটা হচ্ছে বিএন রাও কি বলেছিলেন? সংবিধানের চাবিকাঠি। ঠিক আছে। আচ্ছা, এখানে এই পয়েন্টটা মনে রাখবে যে প্রিএম্বলটা যখন লেখা হয়েছিল তখন তো একটা ড্রাফট করতে হয়েছে। সেই ড্রাফটে মুখ্য ভূমিকায় কে ছিলেন? কে এম মুন্সি। কে ছিলেন? কে এম মুন্সি। আর লাস্ট একটা আছে, এই যে এটা লাস্ট যেটা বললাম, এটা তো আমি আগেই বলে দিয়েছি, অবজেক্টিভ রেজুলেশন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর লাস্টের দুটো জিনিস, এই দুটো জিনিস একটু মনে রাখতে হয়। অত ডিটেলসে যাচ্ছি না, যখন কেস পড়াবো তখন এগুলো ডিটেলসে পড়াবো, এখন অত ডিটেলসে যাচ্ছি না। মনে রাখবে একটা কেস হয়েছিল বেরুবাড়ি কেস 1960 সালে। বেরুবাড়ি কেসের মামলায় বলা হয় যে সংবিধান ভারতের, সংবিধান বলছি, প্রিএম্বল মানে প্রস্তাবনা ভারতবর্ষের সংবিধানের পার্ট নয়। কি বলা হয়? সংবিধান, সংবিধান প্রস্তাবনা ভারতবর্ষের সংবিধানের পার্ট নয়। যেটা লেখা আছে সেটাই মনে রাখবে। প্রিএম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এবং এটা এই কোটেশন দিয়ে পরীক্ষায় থাকবে। প্রস্তাবনা ভারতবর্ষের সংবিধানের পার্ট নয়। কোন কেসে বলা হয়েছিল? বেরুবাড়ি কেস। কত সাল? 1960। পরবর্তীতে সেই কেসে চ্যালেঞ্জ করে কেশবানন্দ ভারতী কেস যখন হয়েছিল 1973 সালে, তখন কি বলা হলো? তখন বলা হলো প্রিএম্বল একটা ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এই প্রিএম্বলটা ভারতবর্ষের সংবিধানের একটা অংশ, এবং যেহেতু অংশ সেহেতু এই প্রিএম্বলটাকে কি করা যাবে? অ্যামেন্ড করা যাবে, এবং তার জন্য অ্যামেন্ড করে ওই জিনিসগুলো ঢোকানো হয়েছিল। বোঝা গেল? যেহেতু এটা একটা সংবিধানের কি অংশ, 1973 সালে এই কেস হয়েছিল, আর ঢোকানো হলো কবে? 1976-এ 368 অ্যামেন্ডমেন্টের 68 আর্টিকেলের মাধ্যমে অ্যামেন্ড করে ওই সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি এই 3টে ওয়ার্ডকে ঢোকানো হলো। ঠিক আছে। প্রিএম্বল ছোট্ট একটা জিনিস, কিন্তু কোশ্চেন আসে অনেক। এই কটা জিনিসের বাইরে পড়ার দরকার নেই। যে কটা জিনিস বললাম এই কটা জিনিস শুধু মনে রাখবে। কোন কেসে বলা হয় পার্ট নয়? বেরুবাড়ি কেস 1960। আর কোন কেসে বলা হয় এটা একটা পার্ট সংবিধানে? কোন কেস? কেশবানন্দ ভারতী কেস। কত সাল? 1973 সাল। এবং এই যে এই কেসটা না, কেশবানন্দ ভারতী কেস, আমরা যত আস্তে আস্তে পড়বো, যত পলিটি সামনের দিকে যাব, এই কেসটা আমাদের বারবার আসবে, বারবার।
কেশবানন্দ ভারতী কেস এত মানে ইম্পর্টেন্ট একটা কেস, এটা আমরা কিসে পড়বো? আর্টিকেলে কি বলে, ফান্ডামেন্টাল রাইটে পড়বো। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটে তো পড়তেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, চলো আর বেশি কিছু বলছি না। প্রিএম্বল থেকে যাই, যে কটা জিনিস বললাম, যে কটা জিনিস লিখতে বললাম লিখে নিয়েছো সবাই? ঠিক আছে, এ কটা জিনিস পড়লেই প্রিএম্বল থেকে এনাফ, এর থেকে বেশি ডিটেলসে আর পড়তে হয় না। নাহলে প্রিএম্বলের এই প্রত্যেকটা জিনিস আলোচনা করতে গেলে একটা গোটা দিন লেগে যাবে। ঠিক আছে, কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না, কারণ অত ডিটেলসে আমাদের পরীক্ষায় আসবে না। পাঠিয়ে দেবো এটা। দুটো মামলা মনে রাখবে, একটা বেরুবাড়ি কেস, একটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, 1960 1973। প্রথমটাতে বলা হলো এটা পার্ট নয়, পরেরটাতে বলা হলো এটা একটা পার্ট, এইটুকু। আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। চলো এটা আমি পাঠিয়ে দেবো। এইবার এইবার যেটা হবে সেটা হচ্ছে